ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সিডিপি ক্লাস। দেখো 40 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমাদের চল্লিশ চল্লিশের আগে পর্যন্ত ক্লাস রয়েছে আমাদের। পুরোটাই তোমরা দেখবে, মক টেস্ট হিসাবে দেবে, কারণ ডব্লিউবি টেট 2024-এর সম্ভাবনাকে লক্ষ্য রেখে যে আমাদের ব্যাচ লঞ্চ করা হয়েছিল সেটারও কিন্তু চলছে, এবং তার সাথে সাথে আমরা মক টেস্ট গুলো করাচ্ছি। সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে আপকামিং ডব্লিউবি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা খুবই হেল্পফুল হবে। চলো আমরা শুরু করি। তার আগে একটুখানি জেনে নাও, আমাদের টেট প্রস্তুতি 2024-কে লক্ষ্য রেখে আমাদের একটা ফাউন্ডেশন ব্যাচ নামানো হয়েছিল, সেটা কিন্তু এখনো চলছে। ইংলিশ, ম্যাথ, সিডিপি, বেঙ্গলি, ইভিএস এর জন্য আলাদা আলাদা এক্সপার্ট টিচার দ্বারা কিন্তু এটা করানো হয়। বেসিক থেকে সমস্ত সাবজেক্ট কিন্তু এটা করানো হয়, এবং সেখানে ফ্রি পিডিএফ এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে। আপার প্রাইমারি টেট যারা দিতে যাচ্ছ বা ডব্লিউবি টেট যদি অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইগুলো কিন্তু খুবই কাজে লাগবে। চলো আমরা শুরু করি। 1 নম্বর কোশ্চেন দেখো, জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয় কবে? জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয় কবে? সবাই কিন্তু কমেন্টে উত্তর জানাবে, এবং তার সাথে সাথে নিজেরা মক টেস্ট হিসাবে এটা দেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয় কবে? 1934 খ্রিস্টাব্দে, 1988 খ্রিস্টাব্দে, 1904 খ্রিস্টাব্দে, নাকি 2010 খ্রিস্টাব্দে? কোনটি? জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয় কবে? জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয় কবে? 1934, 88, 1904 নাকি 2010? কোনটি? সবাই উত্তর করবে। জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয়, দেখো জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয়েছিল 1988 খ্রিস্টাব্দে। জাতীয় সাক্ষরতা মিশনের কাজ কিন্তু শুরু হয়েছিল। সার্বজনীন পাঠ শেষ করার অর্থ কি? সার্বজনীন পাঠ শেষ করার অর্থ কি হবে? কি বলা হচ্ছে প্রথমে? সার্বজনীন ভাবে পাঠ শেষ করার অর্থ কি? উত্তর করবে সবাই। সার্বজনীন ভাবে পাঠ শেষ করার অর্থ কি? দেখো প্রথমে দেখবে যে সার্বজনীন ভাবে যখন থাকবে তখন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই কথাটা কিন্তু থাকবে, সবগুলোই রয়েছে, সমস্যা নেই। কিন্তু আমাদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটা কিন্তু মাথায় রাখতে হবে। পাঠ শেষ করার অর্থ হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ আমাদের শেষ করতে হবে। এই সর্বজনীন পাঠ শেষ করার অর্থ এটা, যে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের পাঠ শেষ করা। 3 নম্বর দেখো, সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়িতকরণে কোন পদ্ধতিগুলি গ্রহণ করা হয়েছে? সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়িতকরণে, অর্থাৎ আমাদের 6 থেকে 14 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদেরকে যাতে আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে তাদেরকে সাক্ষরতা কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, অর্থাৎ একটা তাদেরকে উৎপাদনশীল, দায়িত্ব সম্পন্ন নাগরিক হিসাবে গড়ে তোলা যায়, সেজন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এই সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়িতকরণের ক্ষেত্রে কোন পদ্ধতিগুলি গ্রহণ করা হয়েছে? উত্তর করবে। সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়িতকরণে কোন পদ্ধতিগুলি গ্রহণ করা হয়েছে? বয়স্ক শিক্ষা কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ, সর্বশিক্ষা অভিযান, নাকি উপরের সবগুলি? কোনটি? সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়িতকরণ, এটা মাথায় রাখবে। সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন মানে হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়ে উভয়কেই সার্বজনীনভাবে, অবৈতনিকভাবে, সরকারি নির্দেশে, সাংবিধানিক আওতায় এটা পড়ে, কিন্তু এটা সাংবিধানিক বাধ্যবাধকতাও কিন্তু রয়েছে যে অবৈতনিকভাবে সমস্ত ছেলে মেয়েদেরকে কিন্তু আমাদেরকে পাঠ শেষ করাতে হবে। সেক্ষেত্রে এই বয়স্ক শিক্ষা কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ, সর্বশিক্ষা অভিযান সবগুলোই কিন্তু গ্রহণ করা হয়েছে। এই পদ্ধতিগুলো কিন্তু সবগুলোই গ্রহণ করা হয়েছে। কি বললাম, বোঝা গেল? এই পদ্ধতি কিন্তু সবগুলোই গ্রহণ করা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়িতকরণে এই পদ্ধতিগুলি গ্রহণ করা হয়েছে। 4 নম্বর দেখো, 1906 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ কে নিয়েছিলেন? 1906 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ রাজ চলছে
তখন প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে একজন ব্যক্তি উদ্যোগ নিয়েছিলেন। তিনি কে? 1906 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে যিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি কে? লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অরবিন্দ ঘোষ? উত্তর কি হবে বলবে? দেখো, 1906 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে যিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি হলেন বালগঙ্গাধর তিলক, বিজি তিলক আমরা যেটাকে আমরা বলে থাকি। 1906 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে তিনি উদ্যোগ নিয়েছিলেন। তারপরে দেখো, বিদ্যালয় পরিবেশ কিভাবে শিক্ষার্থীর অপসঙ্গতি রোধ করতে পারে? প্রতিটি স্টেটমেন্ট পড়বে, আমি বারবার বলে থাকি এই জিনিসটা, প্রতিটা স্টেটমেন্ট পড়বে তারপরে উত্তর করার চেষ্টা করবে। বিদ্যালয় পরিবেশ কিভাবে শিক্ষার্থীর অপসঙ্গতি রোধ করতে পারে? অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো দেখা যায়, যেগুলো সমাজ বা নিজের কাছে নিজেই হীনমন্যতা বোধ করে, সমাজে ঠিকভাবে মানিয়ে চলতে পারে না, বা কোনো কাজ আগে বা কোনো কাজ পরের ক্ষেত্রে দেখা যায় তার সমস্যা দেখা যায়। এই বিভিন্ন ধরনের অপসঙ্গতি যেগুলো ঠিকঠাকভাবে, এক কথায় বলা যায় ঠিকঠাকভাবে মানিয়ে চলতে না পারা, এই মানিয়ে চলতে না পারার কারণগুলো কোনটা হতে পারে? দেখো, বিদ্যালয় পরিবেশ। কোনটি হবে উত্তর বলবে সবাই। দেখো, বিদ্যালয় পরিবেশ যখন বলছে তখন বিদ্যালয় পরিবেশটা কেমন হওয়া উচিত সেগুলো আমরা জানবো, যে অপসঙ্গতি রোধ করতে পারে। যেমন বিদ্যালয় পরিবেশ শিক্ষার্থীদের নিরাপত্তামূলক হবে, অর্থাৎ বিদ্যালয় পরিবেশে গেলে যেন ছোট ছোট শিক্ষার্থীরা যেন নিরাপত্তার অভাব বোধ না করে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীদের নিরাপত্তার অভাব হলে চলবে না, নিরাপত্তামূলক ব্যবস্থা কিন্তু থাকবে। তারপর হচ্ছে শিক্ষার্থীরা যাতে তাদের হাতে কলমে বাস্তব জীবনের সাথে সংযোগ রক্ষা করে কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ শিক্ষার্থীরা বাস্তব জীবনের সাথে সংযোগ রক্ষা করে যাতে বিদ্যালয় পরিবেশে কাজকর্ম করতে পারে সে ব্যবস্থা কিন্তু তাদেরকে গ্রহণ করতে হবে। বিদ্যালয় পরিবেশটা ওইভাবে তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা, শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের সাথে একটা আন্তঃসম্পর্ক তৈরি হয়, এবং বিদ্যালয় পরিবেশের সাথে বাস্তব জীবনের সাথে যাতে মিল থাকে, এবং কোনো সমস্যা দেখা দিলে শিক্ষার্থী যাতে নিঃসংকোচে শিক্ষককে বলে, সেই মানসিকতার বিকাশ কিন্তু করতে হবে। অনেক অনেক স্কুলে বা অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করা হয়ে থাকে, যে সমস্ত ধরনের সমস্যা ব্যক্তিগত থেকে শুরু করে সামাজিক সমস্ত ধরনের সমস্যার ক্ষেত্রে শিক্ষককে কিন্তু তারা জানায়, বা শিক্ষিকাকে তারা কিন্তু জানায়। সেক্ষেত্রে তাদের কিন্তু এই যে অপসঙ্গতি রোধ, যেটা ব্যক্তিগতভাবে অপসঙ্গতি বা হঠাৎ কোনো কোনো কারণে অসুস্থতা মানসিকভাবে, বা পরীক্ষায় হঠাৎ খারাপ ফল করা, বা এই ধরনের মানসিকতা বা চাপে কিন্তু তাদের পড়তে হয় না, কারণ তারা জানে যে বিদ্যালয়ে গেলে আমার এই সমস্যার সমাধান কিন্তু আমি একটা নিশ্চয়ই খুঁজে পাবো। বিদ্যালয় পরিবেশ যাতে শিক্ষার্থীর মনে চাপের সৃষ্টি না হয়, শিক্ষার্থীর কাছে একটা বোঝা না হয়, শিক্ষার্থীর কাছে যাতে একটা এমন একটা ভয়ের জায়গা যাতে তৈরি না হয়, সেই জিনিসটা লক্ষ্য রাখা বিদ্যালয় পরিবেশ শিক্ষার্থীদের অপসঙ্গতি রোধে কিন্তু বিশেষভাবে সাহায্য করবে। তাহলে উপরের সবগুলি কিন্তু একটা উত্তর আমরা বলতে পারি। 6 নম্বর দেখো, নিচের কোন বক্তব্যটি অপসঙ্গতির সাথে সম্পর্কহীন কোনটি? নিচের কোন বক্তব্যটি অপসঙ্গতির সাথে সম্পর্কযুক্ত নয় একদমই? দেখো, বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীদের যদি অসুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ থাকে, শিক্ষার্থীদের ভিতরে যদি অসুস্থ এক ধরনের প্রতিযোগিতা থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে তার মধ্যে অপসঙ্গতি বা শিক্ষার্থীদের মধ্যে অপসঙ্গতি আসতে পারে, তাই না? তারপর কোনো বিষয়ে শিক্ষকের অনিয়মিত শিক্ষা দান, অর্থাৎ শিক্ষক যখন সময় পাচ্ছেন তখন শিক্ষা দান করছেন, এটা এর সাথে সম্পর্কহীন।
শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের অতি উচ্চ মাত্রায় প্রত্যাশা, এই অতি উচ্চ মাত্রায় প্রত্যাশা থাকলে তার থেকে বিচ্যুত হলেই শিক্ষার্থীদের মধ্যে হীনমন্যতা অপসংগতি দেখা দেবে। এটা কিন্তু করাই যাবে না। সহপাঠীদের সঙ্গে পারদর্শিতার প্রতিযোগিতা, অর্থাৎ পারদর্শিতা হবে কিন্তু সেই প্রতিযোগিতা যাতে বন্ধুত্ব সুলভ হয়, গঠনমূলক হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখা উচিত। তাহলে উত্তর কিন্তু আমাদের হবে কোনো বিষয় শিক্ষকের অনিয়মিত শিক্ষাদান, এটা শিক্ষার্থীর অপসংগতির সাথে কোনো রকম সম্পর্ক যুক্ত নয়। অপসংগতির সাথে কোনো রকম ভাবে সম্পর্ক যুক্ত নয় ওইটাই যেটা হচ্ছে যে কোনো বিষয় শিক্ষকের অনিয়মিত শিক্ষাদান, এটা সম্পূর্ণ শিক্ষকের একটা আলাদা ব্যাপার। 7 নম্বর কি বলেছে, নিচের কোন সামাজিক পরিবেশ শিক্ষার্থীর অপসংগতি প্রতিরোধে বিশেষ প্রয়োজন? নিচের কোন সামাজিক পরিবেশ শিক্ষার্থীর অপসংগতি প্রতিরোধে বিশেষভাবে প্রয়োজন হবে? উত্তর করো। নিচের কোন সামাজিক পরিবেশ শিক্ষার্থীর অপসংগতি প্রতিরোধে বিশেষভাবে প্রয়োজন? উত্তর করবে। দেখো এখানে কি বলা হচ্ছে বারবার, সামাজিক পরিবেশ, তাই না? তাহলে সামাজিক পরিবেশে শিক্ষার্থীর অপসংগতি রোধে বিশেষভাবে প্রয়োজন, সেটাই গুরুত্বপূর্ণ হতে হবে। দেখো, শিক্ষার্থীর নীতিবোধ জাগ্রত করার জন্য সমাজের বয়স্কদের সচেতনতা, শিক্ষার্থীর নীতিবোধ জাগ্রত করার জন্য সমাজের বয়স্কদের সচেতনতা, এটা হবে না, কারণ শুধুমাত্র নীতিবোধ জাগ্রত করা সমাজের বয়স্কদের সচেতনতা এটা বলা যাবে না। তারপরে আহ এটা বলা যাবে না। তারপরে আর একটা হচ্ছে সামাজিক বিনোদনের ব্যবস্থা করা, এটা শুধুমাত্র সামাজিক বিনোদন করলে যে অপসংগতি প্রতিরোধ হবে এটাও কিন্তু বলা যাবে না। শিক্ষার্থীর প্রতিবেশীগণের সুস্থ সামাজিক জীবনযাপন, এটা একদমই ঠিক, এবং সমাজ কল্যাণমুখী ছোট ছোট কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণের ব্যবস্থা করা, এটাও ঠিক। কিন্তু এই প্রতিবেশীরা যদি সুস্থ থাকে শিক্ষার্থীর অপসংগতি প্রতিরোধে বিশেষভাবে প্রয়োজন, কারণ আমার প্রতিবেশী আমার সাথে যে বাস করে তাদের মানসিক সুস্থতা বা তাদের সুস্থ সামাজিক জীবনযাপন একটি সুস্থ শিশুর পক্ষে কিন্তু অত্যন্ত জরুরি। 8 নম্বর দেখো, আচরণ সম্পর্কিত সমস্যা নিবারণে শিক্ষকের প্রাথমিক কাজ কি হবে? আচরণ সম্পর্কিত সমস্যা নিবারণে বা আচরণ সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষকের প্রাথমিক কাজ কি হবে? উত্তর করবে। শিক্ষার্থীদের সামাজিক জীবনের সামাজিক মিথস্ক্রিয়া দক্ষতা অর্জনে সহায়তা করা সমস্যা নিবারণের প্রাথমিক কাজ। প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে শিক্ষার্থীদের সামাজিক জীবনের সামাজিক মিথস্ক্রিয়া দক্ষতা অর্জনে সহায়তা করা, এটা ঠিক। তারপরে বলা হচ্ছে কি, শিক্ষার্থীদের মধ্যে উন্নতিকরণ অভিযোজন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দানের ব্যবস্থা করা, সাবলিমেশন, যেটাকে উন্নীতকরণ বলা যায়, যে একদিকের সমস্যা যদি থাকে উন্নীতকরণ করা, সেটা অন্য পদ্ধতিতে সেটা প্রচেষ্টার সংখ্যা বাড়িয়ে আমরা উন্নত করছি বা তাদের পড়াশোনার লেভেলটাকে আরো উন্নত স্তরে নিয়ে যাচ্ছে, সাবলিমেশন বলা হয়। এই সাবলিমেশন মানে হচ্ছে উন্নীতকরণ, বা কোনো প্রাক্ষোভিক যদি বহিঃপ্রকাশ থাকে সেটা সাবলিমেশন অভিযোজন কৌশলের মাধ্যমে সেটা প্রশিক্ষণের ব্যবস্থা করা। বিদ্যালয়ে অযথা শাস্তির ভয় না দেখিয়ে তাদেরকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা, অযথা পরীক্ষার ভয় তিনি দেখাবেন না বা অযথা তিনি শাস্তির ভয় দেখাবেন না, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। সমস্যা নিবারণে, আচরণ সম্পর্কিত সমস্যা নিবারণে সাবলিমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা উন্নীতকরণ কৌশল বলা যায়, যে শিক্ষার্থীরা শান্ত পরিবেশে একদম খোলাখুলি ভাবে শিক্ষকের সামনে তার সমস্যার সবটুকুই সে কিন্তু বলতে পারে, এবং সেক্ষেত্রে একটা সমাধান সূত্র কিন্তু বেরিয়ে আসতে পারে, এটা একটা বলা যায়। তাহলে আচরণ সম্পর্কিত সমস্যা নিবারণে শিক্ষকদের
প্রাথমিক কাজগুলো এইগুলোই, অর্থাৎ উপরের সবগুলি কিন্তু উত্তর। 9 নম্বর দেখো, অপসঙ্গতিমূলক আচরণের ক্ষেত্রে কোন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপসঙ্গতিমূলক আচরণের ক্ষেত্রে বাড়িয়ে তোলার জন্য অনেক সময় দেখা গেল যে অপসঙ্গতিমূলক আচরণের ক্ষেত্রে এই মিডিয়াগুলো কিন্তু দায়ী। সেই অনেক ক্ষেত্রে আমরা নিউজে পাই যে এটা ওরা দেখে করেছে। সেটা কোন মাধ্যম হতে পারে? সংবাদপত্র, কমিক্স, টেলিভিশন নাকি রেডিও? কোনটি? দেখো, অপসঙ্গতিমূলক আচরণের ক্ষেত্রে যে মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেখো টেলিভিশন। এই টেলিভিশন দেখেই কিন্তু অনেকে অনেক কিছু করে থাকে যেটা অপসঙ্গতিমূলক আচরণ হিসাবে আমরা বলতে পারি। তাহলে অপসঙ্গতিমূলক আচরণের ক্ষেত্রে এই গণমাধ্যমের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, মানসিক ক্ষমতা বা বুদ্ধি সংক্রান্ত দ্বি উপাদান যে তত্ত্ব সেটাকে উদ্ভাবন করেছিলেন কে? মানসিক ক্ষমতা বা বুদ্ধি সংক্রান্ত দ্বি উপাদান যে তত্ত্ব সেটাকে উদ্ভাবন করেছিলেন কোন মনোবিদ? একদমই সহজ প্রশ্ন, যে মানসিক ক্ষমতা বা বুদ্ধি সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি উদ্ভাবন কে করেছিলেন? স্কিনার, স্ট্যানবার্গ, টারম্যান, স্পিয়ারম্যান। কে করেছিলেন মানসিক ক্ষমতা বা বুদ্ধি সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি? দেখো, মানসিক ক্ষমতা বা দ্বি উপাদান তত্ত্বটি আবিষ্কার করেছিলেন স্পিয়ারম্যান। তিনি জি এবং এস এর কথা তিনি বলেছিলেন। আর একটা কিসের কথা বলেছিলেন? এস। জি এবং এস উপাদান, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি আর একটা হচ্ছে স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি। এই বিশেষ মানসিক ক্ষমতা এবং সাধারণ মানসিক ক্ষমতার কথা বলেছিলেন, যে সমস্ত মানুষের জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা রয়েছে, যেটা বিশেষ মানসিক ক্ষমতার সাথে মিশে আমরা কোনো কাজে দক্ষ হয়ে উঠি, তাই না? স্পিয়ারম্যানের মতে বিভিন্ন ব্যক্তির মধ্যে যে সকল পার্থক্য পরিলক্ষিত হয় তার কারণ কোন মানসিক ক্ষমতা? স্পিয়ারম্যানের মতে বিভিন্ন ব্যক্তির মধ্যে ব্যক্তিতে ব্যক্তিতে যে বুদ্ধিগত পার্থক্য থাকে সেটা কোন মানসিক ক্ষমতার মধ্যে পড়ছে বা কোন মানসিক ক্ষমতার কারণে হয়ে থাকে এটা? স্পিয়ারম্যানের মতে বিভিন্ন ব্যক্তির মধ্যে যে সকল পার্থক্য পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আমরা বলবো যে বিভিন্ন ব্যক্তির মধ্যে যে পার্থক্য থাকে সেটা হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতার কারণে। কারণ একজন মেকানিক আর একজন কৃষক, একজন আহ, আর কি বলা যায়, একজন কৃষক, একজন আহ, শিক্ষাবিদ, একজন শিক্ষা কর্মী আর একজন হচ্ছে ইঞ্জিনিয়ার, এদের মধ্যে যে পার্থক্য সেগুলো কিন্তু এই বিশেষ মানসিক ক্ষমতার ক্ষেত্রে বিশেষ বিশেষ মানসিক ক্ষমতার ক্ষেত্রে হতে পারে। আর একটা দেখো, যে উপাদান মানুষের বুদ্ধিকে সব থেকে বেশি প্রভাবিত করে? কোন ধরনের উপাদান মানুষের বুদ্ধিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? উত্তর করবে। কোন উপাদান মানুষের বুদ্ধিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? পুষ্টিকর খাদ্য, নাকি উন্নত ধরনের বিদ্যালয়ে ভর্তি, নাকি বংশগতি ও পরিবেশ, নাকি এগুলির কোনোটিই নয়? উত্তর কোনটি হবে? যে উপাদান মানুষের বুদ্ধিকে সব থেকে বেশি প্রভাবিত করে। দেখো, যে উপাদান মানুষের বুদ্ধিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে সেটি হচ্ছে বংশগতি আর একটা হচ্ছে পরিবেশ। উভয়ের এই যে মিলিত প্রভাবে কিন্তু আমাদের বুদ্ধিকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। 13 নম্বর দেখো, বুদ্ধি বংশগতির ওপর নির্ভর করে, এই তত্ত্বের প্রবক্তা কে? বুদ্ধি যে বংশগতির ওপরেই নির্ভর করে, এই তত্ত্বের প্রবক্তা কে বলো? বুদ্ধি বংশগতির উপর নির্ভর করে এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে ইয়র্কস। ইয়র্কস বুদ্ধি বংশগতির উপর নির্ভর করে এটা বলেছিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিদ্যালয় সংক্রান্ত যে উপাদান শিশুর বুদ্ধিতে প্রভাব বিস্তার করে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে গুরুত্বপূর্ণ যে বিদ্যালয় সংক্রান্ত উপাদান শিশুর বুদ্ধিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? সব থেকে গুরুত্বপূর্ণ বিদ্যালয় সংক্রান্ত যে উপাদান শিশুর বুদ্ধিতে প্রভাব বিস্তার করে তা কোনটি? শিক্ষার্থীদের আত্মশৃঙ্খলা, সহপাঠক্রমিক কার্যাবলী, নাকি পাঠক্রমিক কার্যাবলী, নাকি উপরের কোনটি বা সবকটি? বলা যায় যে গুরুত্বপূর্ণ বিদ্যালয় সংক্রান্ত উপাদান শিশুর বুদ্ধিতে প্রভাব বিস্তার করবে, শিশুর বুদ্ধিতে প্রভাব বিস্তার করে
দেখো ভালো করে, সব থেকে গুরুত্বপূর্ণ বিদ্যালয় সংক্রান্ত যে উপাদান, শিক্ষার্থীদের আত্মশৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। আত্মশৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু কোনো বিদ্যালয়ে স্বশাসন যেটাকে আমরা বলে থাকি, তারা কিন্তু সেখানে পারদর্শী হয়ে ওঠে। সহপাঠক্রমিক কার্যাবলী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পাঠক্রমিক কার্যাবলীও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা বলতে পারি উপরের সবকটি কিন্তু উত্তর। শিক্ষার্থীদের আত্মশৃঙ্খলা, সহপাঠক্রমিক কার্যাবলী, পাঠক্রমিক কার্যাবলী। যে মনোবিদ বুদ্ধির অভিক্ষা প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন অভিক্ষা মনোবিদ বুদ্ধির অভিক্ষা প্রণয়নের সাথে যুক্ত ছিলেন, তিনি কোন মনোবিদ? আলফ্রেড বিনে নাকি থার্স্টন, স্পিয়ারম্যান নাকি গ্যালটন? কোন মনোবিদ বুদ্ধির অভিক্ষার প্রণয়নের সাথে যুক্ত ছিলেন? অর্থাৎ বুদ্ধির অভিক্ষা প্রথম প্রয়োগ করেছিলেন, বা এর আগে বুদ্ধির অভিক্ষা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, সেক্ষেত্রে বুদ্ধি পরিমাপের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা কিন্তু শিখতে পারবে ভালো। এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, যে মনোবিদ বুদ্ধির অভিক্ষা প্রণয়নের সাথে যুক্ত ছিলেন আলফ্রেড বিনে। আলফ্রেড বিনে তিনি প্রথম বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করেছিলেন, যে প্রথমে 1905 খ্রিস্টাব্দে একটা বুদ্ধির অভিক্ষা তিনি প্রয়োগ করেছিলেন। তারপরে তারপরে আসে 1908 খ্রিস্টাব্দে 1905-এর রিভিশন মডেল, 1908 খ্রিস্টাব্দে, এবং 1908-এর রিভিশন মডেল অর্থাৎ এটাকে আরো উন্নত করে 1911 খ্রিস্টাব্দে। এবং তারপরে টারম্যান মেরিল সংস্করণ, অর্থাৎ তখন আলফ্রেড বিনেয়ার ছিলেন না, তখন 1916 খ্রিস্টাব্দে একটা আসে একই রকম সংস্করণ। এবং এরপরে আসে 1937 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে, এরকম পরপর আসতে থাকে। তাহলে প্রথম বুদ্ধির অভিক্ষা প্রণয়নের সাথে যুক্ত ছিলেন আলফ্রেড বিনে, 1905 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু করেছিলেন। তারপরে দেখো, নেতিবাচক মানসিকতা কোন উপাদানের ব্যক্তিত্বে রয়েছে? মানে আমাদের যে ব্যক্তিত্বের উপাদানগুলো রয়েছে, নেতিবাচক মানসিকতা কোন উপাদানের ব্যক্তিত্বের মধ্যে রয়েছে? দেখো 5E মডেলের যেটাকে 5E মডেল নয়, পঞ্চ উপাদান তত্ত্ব, ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্ব, যেটাকে আমরা ওসিয়ান মডেল বলে থাকি, ওসিয়ান। সেই ওসিয়ান মডেলে নেতিবাচক মানসিকতা দেখা যায় এই সম্মতি বনাম অসম্মতি, যেটা এই এই ধরনের ব্যক্তিত্বের, যেখানে সম্মতি এক ধরনের ব্যক্তি থাকে, সম্মতি আর সবসময় আরেক ধরনের ব্যক্তিত্বের সবসময় অসম্মতি প্রকাশ করে। নেতিবাচক মানসিকতা তার কাছ থেকে পাওয়া যায়, না উত্তর তার কাছ থেকে পাওয়া যায়। কোন ব্যক্তিত্বের উপাদানে আবেগের উপর নিয়ন্ত্রণ থাকে? কোন ব্যক্তিত্বের উপাদানে আবেগের উপর নিয়ন্ত্রণ থাকে? ঠিক একইভাবে ওসিয়ান মডেলের আরেকটা কোশ্চেন, যে ব্যক্তিত্বের উপাদানে, ওসিয়ান মডেলটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখে যাবে, যে ব্যক্তিত্বের উপাদানে আবেগের উপর নিয়ন্ত্রণ থাকে, যেমন মুক্ত বনাম বদ্ধ, নৈতিক বনাম অনৈতিক, বহির্মুখী বনাম অন্তর্মুখী, সম্মতি বনাম অসম্মতি। কোন ব্যক্তিত্বের উপাদানে আবেগের উপর নিয়ন্ত্রণ থাকে? আবেগের উপর নিয়ন্ত্রণ থাকে কোনটি বলো? ভালো করে দেখো, কোন ব্যক্তিত্বের উপাদানে আবেগের উপর নিয়ন্ত্রণ থাকে, সেটা হচ্ছে বহির্মুখী বনাম অন্তর্মুখী। এই ধরনের ব্যক্তিত্বের উপাদানে আবেগের উপর কিন্তু নিয়ন্ত্রণ থাকে। 18 নম্বর দেখো, ন্যায় অন্যায়ের পার্থক্য করে না কোন উপাদানের ব্যক্তিত্ব? কোন ধরনের ন্যায় অন্যায়ের যে পার্থক্য, এটা করেন না কোন ধরনের ব্যক্তিত্ব? মুক্ত বনাম বদ্ধ, নৈতিক বনাম অনৈতিক, বহির্মুখী বনাম অন্তর্মুখী, নাকি সম্মতি বনাম অসম্মতি? বলো উত্তর কি হবে, তোমরাই পারবে। যে ন্যায় অন্যায়ের পার্থক্য করে না কোন উপাদানের ব্যক্তিত্ব? ন্যায় অন্যায়ের পার্থক্য করে না, এখানে ভালো করে লক্ষ্য করবে, নৈতিক বনাম অনৈতিক যারা রয়েছে তারা কিন্তু ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য করে না। নৈতিক নৈতিক কথার দিক থেকে এখানে দুটো করে টার্ম ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে নৈতিক আর একটা হচ্ছে অনৈতিক। একজন ব্যক্তি একদিক থেকে নৈতিক নৈতিক বলা যায়, বা নৈতিক, যে ধরনের ব্যক্তি নৈতিক,
সে কিন্তু ন্যায় অন্যায়ের পার্থক্য করে না। আরেক ধরনের ব্যক্তি দেখা যায় অনৈতিক, যে কোনো উপায় লক্ষ্যে পৌঁছাতে চায়, সে কিন্তু ন্যায় অন্যায়ের পার্থক্য করে না, বা আর নৈতিক ব্যক্তিত্বে ন্যায় অন্যায়ের পার্থক্য করে। তারপরে দেখো ওসিয়ান মডেলের সি দ্বারা কি চিহ্নিত করা হয়, বা স্থির রূপটা কি? কনক্লুশন, কনসিয়াসনেস, নাকি কন্ট্রোভার্সিয়াল, নাকি কনফিডেন্ট, কোনটি হবে? উত্তর কিন্তু আমাদের এটা হবে। ওসিয়ান মডেলটা ভালো করে দেখে যাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওসিয়ান মডেলটা কি? তারপর দেখো দুশ্চিন্তাগ্রস্ত প্রকৃতির হয়ে থাকে কোন ব্যক্তিত্ব? একই রকম ওসিয়ান মডেল থেকে কোশ্চেন, যে দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি হয়ে থাকে, মানে দুশ্চিন্তাগ্রস্ত প্রকৃতির হয়ে থাকে কোন ধরনের ব্যক্তিত্ব? দুশ্চিন্তাগ্রস্ত প্রকৃতির হয়ে থাকে স্নাবিক বনাম প্রাক্ষবিক ভারসাম্য, নাকি নৈতিক বনাম অনৈতিক, বহির্মুখী বনাম অন্তর্মুখী, নাকি সম্মতি বনাম অসম্মতি? কোন ধরনের ব্যক্তিত্ব দুশ্চিন্তাগ্রস্ত প্রকৃতির হয়ে থাকে? দেখো দুশ্চিন্তাগ্রস্ত প্রকৃতির যখনই আমরা বলবো যে দুশ্চিন্তাগ্রস্ত প্রকৃতি, তখন এটা হবে স্নায়বিক বনাম প্রাক্ষবিক সাম্য। স্নায়বিক বনাম প্রাক্ষবিক সাম্য অর্থাৎ স্নায়ুগত সমস্যা রয়েছে, সবসময় ওভার থিঙ্কিং করে থাকে, বা সবসময় যেটাকে আমরা দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি বলে থাকি, সবসময় দুশ্চিন্তাগ্রস্ত রূপে পড়ে থাকে, সেটা দুশ্চিন্তাগ্রস্ত প্রকৃতির হয়ে থাকে স্নায়বিক বনাম প্রাক্ষবিক ভারসাম্যে। এই ধরনের ব্যক্তিত্বে থাকে। যেমন স্নাবিক একটা যেমন নিউরোসিস, তোমরা নিশ্চয়ই শুনেছো নিউরোসিসের যে সমস্ত রোগগুলো দেখা যায়, তাই না, স্নাবিকের ক্ষেত্রে তাই সেম একই রকম রোগ দেখা যায়, সেক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত থাকে। আর প্রাক্ষবিক ভারসাম্য যাদের থাকে তারা কিন্তু এইটা দুশ্চিন্তাগ্রস্ত থাকে না। জিন পিয়াজেটের থিওরিতে বৌদ্ধিক গঠনের ক্ষেত্রে কোন শব্দটা ব্যবহার করেছেন? বৌদ্ধিক গঠন অর্থাৎ বুদ্ধির প্রাথমিক উপাদান বা চিন্তনের প্রাথমিক উপাদানের ক্ষেত্রে তিনি কোন জিনিসটি ব্যবহার করেছেন? উত্তর কি হবে? উত্তর হবে দেখো স্কিমা। এই স্কিমাটা তিনি বৌদ্ধিক গঠনের ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি উন্নয়নের প্রসঙ্গে সঠিক? এই উন্নয়ন বলতে এখানে বোঝানো হচ্ছে ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের কথা বোঝানো হচ্ছে। কোনটি সঠিক হবে? সবার জন্য সংস্কৃতি জুড়ে উন্নয়নের হার একই, উন্নয়ন শুধুমাত্র সঞ্চালিত শেখার মাধ্যমে ঘটে, উন্নয়ন কেবল শৈশবকালে ঘটে, উন্নয়ন বহুমাত্রিক, কোনটি হবে উত্তর? দেখো উন্নয়ন কেবলমাত্র শৈশবকালে ঘটে, এটা কিন্তু সঠিক, এটা নয়। কি বলেছে বিবৃতি? বলতে কোনটি উন্নয়নের প্রসঙ্গে সঠিক? উন্নয়নের প্রসঙ্গে সঠিক মানে এটা যদি বলতো যে সঠিক নয়, তাহলে আমরা উত্তর কিন্তু ওটা করতাম। উত্তর কি হবে? উত্তর করো। দেখো নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি উন্নয়নের প্রসঙ্গে সঠিক? তাহলে আমরা বলবো যে উন্নয়ন বহুমাত্রিক, অর্থাৎ উন্নয়ন বিভিন্ন দিক থেকে, আমাদের ডেভেলপমেন্ট বিভিন্ন স্টেজ বা বিভিন্ন দিক থেকে হতে পারে। তারপরে দেখো অপসঙ্গতিমূলক আচরণের জন্য কোনটি উত্তর হবে? বলো অপসঙ্গতিমূলক আচরণের জন্য কি হতে পারে? শিক্ষার্থী নিজের বন্ধুরাও নিজেকে পছন্দ করে না। অপসঙ্গতিমূলক আচরণ যদি কোনো শিক্ষার্থীর মধ্যে থাকে, তার বন্ধুরা তাকে পছন্দ করবে না। 2 নম্বর হচ্ছে শিক্ষার্থী নিজেকেও পছন্দ করে না, মাঝে মাঝে নিজেদের উপর বিরক্ত লাগে, তার শিক্ষকের জটিলতা বাড়ে, অর্থাৎ সে পড়াতে গেলে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়। এবং এই ধরনের ছেলেমেয়েরা সংখ্যা যদি বাড়তে থাকে, তার কিন্তু শ্রেণীকক্ষে আলোচনা কখনোই সম্ভব হবে না, বা একটা সুস্থ সামাজিক পরিবেশ তৈরি করা সম্ভব হবে না। তাহলে উপরের সবগুলি কিন্তু উত্তর। অশোক মিত্র কমিশন কবে গঠন হয়েছিল? উত্তর করবে। অশোক মিত্র কমিশন কবে গঠন হয়েছিল? অশোক মিত্র কমিশন গঠন হয়েছিল 1991 খ্রিস্টাব্দে। অশোক মিত্র কমিশন গঠন হয়েছিল, কি কারণে গঠন হয়েছিল দেখে নাও। অশোক মিত্র কমিশনের দায়িত্ব কি ছিল পশ্চিমবঙ্গের? বলো অশোক মিত্র কমিশনের দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গের সর্বসাধারণ শিক্ষা সহ কারিগরি এবং বৃত্তি শিক্ষা এগুলোর ব্যবস্থা পর্যালোচনা করা বা সুপারিশ করা। তাহলে বোঝা গেল কবে হয়েছিল? 1991, দায়িত্ব ছিল এটা। এবং নিচের কোনটি সঠিক নয়? অশোক মিত্র কমিশনে
প্রাথমিক শিক্ষা উন্নয়নের সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনটি? কোনটি সঠিক নয় বলেছে? সঠিক নয় এখানে বলেছে এই এই সুপারিশটা বাদ দিয়ে বাদ বাকি সুপারিশ তিনি করেছিলেন। ড্রপ আউট সংক্রান্ত সমস্যা, এটা তিনি পর্যালোচনা করেছিলেন। সার্বজনীন সাক্ষরতা সংক্রান্ত, প্রাথমিক শিক্ষার ভাষা সংক্রান্ত, এগুলো সবই সুপারিশের মধ্যে ছিল। তারপরে দেখো, রাজ্য প্রাইমারি স্কুল এডুকেশন বোর্ড কত খ্রিস্টাব্দের প্রাইমারি এডুকেশন অ্যাক্টে উল্লেখ করা হয়েছিল? কত খ্রিস্টাব্দের প্রাইমারি এডুকেশন অ্যাক্টে উল্লেখ করা হয়েছিল? রাজ্য প্রাথমিক স্কুল এডুকেশন বোর্ড কত খ্রিস্টাব্দের প্রাইমারি এডুকেশন অ্যাক্টে উল্লেখ করা হয়েছিল? 1973, 77, 75 নাকি 74 খ্রিস্টাব্দে, কোনটি? দেখো, উত্তর যেটা হবে 1973 খ্রিস্টাব্দের প্রাইমারি এডুকেশন অ্যাক্টে কিন্তু এটা উল্লেখ করা হয়। আজকে এই পর্যন্তই। আমাদের আবারও বলছি যে আমাদের টেট প্রস্তুতি 2024-কে লক্ষ্য রেখে করা হয়েছে। বেসিক থেকে সমস্ত সাবজেক্ট কিন্তু কমপ্লিট করানো হবে। তোমাদের আপার প্রাইমারি টেট এবং টেটের ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক হবে এটা। চলো আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন নতুন কোশ্চেনগুলো নিয়ে আবার দেখা হচ্ছে।